সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ডিবেট ফোরাম আয়োজিত সংসদীয় বিতর্কে। আজকে ছায়া সংসদে বিতর্কের বিষয় হচ্ছে, এই সংসদ মনে করে বিদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি দেশের স্থানীয় শিল্প ও অর্থনীতির জন্য উপকারী। আজকের এই বিতর্কে অংশগ্রহণ করছেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ। সরকারি দল রয়েছে ৩ জুলাই ২৪ এবং বিরোধী দলে রয়েছে চেতনা ৭১। বিচারক মণ্ডলীতে রয়েছেন মিনহাজুল আবেদিন। আজকে নম্বর বন্টন, উপস্থাপনায় রয়েছে ৫, উচ্চারণে রয়েছে ৫, তথ্য ও উদাহরণ প্রয়োগে রয়েছে ৫, যুক্তি উপস্থাপন ও যুক্তি খণ্ডনে রয়েছে ৫। আজকের এই ছায়া সংসদে গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা বক্তব্য দেওয়ার জন্য পাবে ৫ মিনিট এবং যুক্তি খণ্ডন পর্বে ৩ মিনিট করে। আজকের এই ছায়া সংসদে শুধুমাত্র পয়েন্ট অফ অর্ডার থাকছে। অবশ্যই বক্তব্য দেওয়ার সময় ভিডিও অন করে রাখতে হবে এবং যখন অন্য কেউ বক্তব্য দিবে তখন বাকিরা সবাই তাদের মাইকগুলো মিউট করে রাখবে। আমি শুরুতেই সরকারি দলের প্রধানমন্ত্রী রাইসা জিমকে তার প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। আজকের সংসদীয় বিতর্কের বিষয় উত্থাপিত হয়েছে, সংসদ মনে করে যে বিদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি দেশের শিল্প ও অর্থনীতির জন্য উপকারী। এখানে সংসদ বলতে আমরা বুঝাচ্ছি বাংলাদেশের জাতীয় সংসদকে, বিদেশি পণ্য বলতে বোঝাচ্ছি দেশের বাইরে থেকে আগত সকল পণ্য সামগ্রীকে, আমদানি শুল্ক বলতে বোঝাচ্ছি একটি কর বা শুল্ক যা আমার দেশ বিদেশি কোনো পণ্য আমদানি করার সময় আরোপ করে থাকে। এবং সর্বশেষ দেশের স্থানীয় ও শিল্প অর্থনীতি বলতে আমরা বোঝাচ্ছি দেশের ভিতরে স্থানীয়ভাবে গড়ে ওঠা আর পরিচালিত হওয়া বিশেষ প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমাদের দেশে সবথেকে বড় লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন, মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং দেশে উন্নয়ন। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন আমাদের লক্ষ্যটি বাস্তবায়নে আমাকে অবশ্যই এখানে শিল্প ও অর্থনীতির উপরে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি বিদেশি পণ্যের উপরে আমদানি শুল্ক বৃদ্ধি বিদেশি পণ্য মনে করি। কেননা আপনি দেখেন আমার দেশ যে উপকারিতাগুলো পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদেশি সস্তা পণ্য কমে যাচ্ছে। আমার দেশের উৎপাদকরা বাড়তি বাজার সৃষ্টি করতে পারছে, দেশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যেমন স্থানীয়ভাবে যদি পণ্যের চাহিদা বাড়ছে ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তারপরে চাহিদার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বাড়লে কারখানা চাহিদা বাড়ছে, যার কারণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আবার এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, কারণ আমরা যত বেশি বিদেশি পণ্য আমদানি করি তত বেশি আমাদের ডলার খরচ হয়। এখন যদি আমরা শিল্প বাড়াই তাহলে অর্থনীতি সুরক্ষিত হবে, কারণ তখন আমদানির পরিমাণ কিন্তু কমে যায়। আবার তারপরে আছে সরকারি রাজস্ব বৃদ্ধি। আমদানিতে বেশি শিল্প মানে সরকার বেশি টাকা পায়, আর আমার সরকার যদি বেশি টাকা পায় তাহলে সেই টাকা আমি আমার দেশের কোনো একটা কাজে লাগাতে পারবো। কারণ আপনি সংসদের বিষয়টি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সংসদ মনে করে যে বিদেশি পণ্যের উপরে আমদানি শুল্ক বৃদ্ধি স্থানীয় ও অর্থনীতির জন্য উপকারী। এখন আমার বিরোধী দল উল্লেখ করতেই পারে যে বিদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধির ফলে পণ্যের দাম বেড়ে যায়, যার কারণে ন্যূনতম দেশের পণ্যটা ক্রয় করতে পারে বা তার পক্ষে ক্রয় করাটা সম্ভব হয়েছে। কারণ আমি আপনাকে একটি জিনিস লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, সেটা হচ্ছে বাংলাদেশের আজ গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার কারণে একটি নির্দিষ্ট শ্রেণীর হাতে বিপুল পরিমাণ অর্থ, সম্পদ ও সুযোগ জমা হয়েছে। অপরদিকে আরেকটি বড় শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ জীবনের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করতে পারে, কিন্তু খাবার দেখতে পারে না, খাবার তো মানুষ, আবার কিছু মানুষ বিলাসিতা ও অর্ধেক সম্পদের মধ্যে দিয়ে জীবনযাপন করে। ধনী ব্যক্তিরা বিশেষ করে বিদেশি পণ্যের উপরে নির্ভরশীল, তাই আমদানি শুল্ক বৃদ্ধির ফলে তাদের জমা অর্থের একটা অংশ যদি আমার সরকারের হাতে চলে আসে এবং সেই অর্থ যদি আমার সরকার দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই আমাদের শিল্প ও অর্থনীতির জন্য উপকারী। এটা আমিও মনে করি এবং আমার দল করে। এর ফলে আমার দেশের কর্মসংস্থানের সৃষ্টি হবে, যার কারণে সবাই কাজ করার সুযোগ পাবে এবং সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সুতরাং আমি মনে করি যে আমার যে সরকারটা মনে করে যে বিদেশি আমদানি শুল্ক বৃদ্ধিতে শিল্প ও আমদানি ও শিল্প ও অর্থনীতির উপকারী, সেটা সহমত এবং আমি আমার বলতে চাই যে আসলে আমার সরকার মনে করে যে শিল্প বৃদ্ধিটা দেশের জন্য জরুরি মুহূর্ত।
এবার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো বিরোধী দলের নেতা মানজিরা আজাদি মুনাকে। জবাব দাও সরকার, কেন বাজারে আগুন আর খুব গরিবের পাতা? তেমন আজকে বিকাশে বিপক্ষতারও প্রতি আমাদের আজকের বিকাশে স্বামী শিল্প ও অর্থনীতির জন্য সঙ্গত কারণে আমি বিপক্ষ অবস্থান এই ঘটনা এক পাচ্ছি এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক। এটি সাময়িক নাম হলেও সামগ্রিক উন্নয়নের নেতিবাচক প্রভাব অবশ্যই পড়ে। এটি বিচারও তার তুলনামূলক সুবিধা তত্ত্ব বলেন প্রত্যেককে তার দক্ষতার উৎপাদন করবে এবং অন্য দেশের দক্ষতা সম্পন্ন পণ্য আমদানি করবে। মানবিক শিকার প্রথমে বলি টুল অর্থনীতিতে কেন ব্যবহার করা হয়? টুল অর্থনীতিতে ব্যবহার করা হয় যাতে করে আয় বৃদ্ধি হয়, কিন্তু বর্তমানে এটি হয়ে উঠেছে আমাদের মতো মধ্যবিত্ত সমাজের জন্য সবচেয়ে বড় ভোগান্তি। যদি বলি বর্তমান সমাজে বলে তাহলে দেখি মানবিক শিকার চলতি বাজেটে 30 বেশি পণ্যের নতুন শুল্ক আরোপ করা হয়েছে। বাজারে চাল, পেঁয়াজ, তেল ও গ্যাস সিলিন্ডারের দাম লাফিয়ে বেড়েছে। যদি এর ফলে বৃদ্ধি পাচ্ছে, তবে কি দেখা যায় যুক্তরাষ্ট্রে 35% শুল্ক রপ্তানিতে বড় ধাক্কা। ভারতের শুল্ক ও বন্দর নিয়ন্ত্রণ দ্বিপাক্ষিক বাণিজ্য সংকট তাহার ব্যাপারটা এমন না অতি অতি হার মানে আত্মবিশ্বাসের একা থাকার সুযোগ প্রতিযোগিতার মাধ্যমে এই হওয়াটা এখন থাকা একমাত্র বিশ্বব্যাপী হাজার শিক্ষণের বিপদ নিতে আমদানি বেশি ও পণ্যের দাম বেশি ও মান নীতি হয়ে থাকে। যেমন ধরুন এখানে অর্থনীতি দেখলেও জিওসি হয়। আমরা যদি কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে দিই তবে কি হয় দেখুন বাড়িয়ে হয় বাজারে একচেটিয়া পরিস্থিতির সৃষ্টি হয়। বেশি পণ্যের মান ভোক্তা উদাহরণ হিসেবে বলা অস্ট্রেলিয়া 90 সালে অতিরিক্ত হারে শুল্ক করছে। হলেও বাজার চাহিদায় মানহীন পণ্য দাম বাড়ে এবং ভোক্তা অসন্তুষ্ট হয়েছে। অবশেষে সরকার কি করে বাধ্য হয় সেই শুল্ক কমিয়ে। অন্যদিকে চীন না এবং আমাদের বাংলাদেশের মতো দেশগুলো কি করে শুল্ক না বাড়িয়ে মান ও দক্ষতার দিকে তারা নজর দেয় এবং এখানে তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান খুবই স্পষ্টভাবে করে নেয়। যদি একটু যুক্তি হলে তবে বলাই যায় শুল্ক দিয়ে বাণিজ্য রক্ষা নয়, বরং বাণিজ্য করার জন্য দক্ষতা এবং উদ্ভাবনের মাধ্যমে শক্তিশালী শিল্প গড়ে তুলতে হবে। এটা অবশ্যই করতে হবে। বিদেশি পণ্যের পরিস্থিতি বাড়ালে সাধারণ মানুষ কি করে? সাধারণ মানুষ ভালো পণ্য কম দামে কিনবে এই সুযোগটা হাতে এবং এটা কি এটা হচ্ছে যে আমাদের আমাদের অধিকারী হচ্ছে। একদিকে আপনারা সরকারি দল আপনারা বলে থাকেন ভোক্তা বান্ধব নীতি দেন, যেখানে আরেকদিকে আবার আপনার বাধা দেন ভালো পণ্য ক্রয় করতে। তাহলে এটা কি আপনাদের গেলাম সরকারি দল। আমরা বলি না শিল্পকে সহযোগিতা করা যাবে না, কারণ আমি সহযোগিতা প্রতিযোগিতায় রাখার মতো বিদেশি পণ্যের উপর সুদ বাড়িয়ে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার মানে কি বলেন? এর মানে হচ্ছে একজন ফুটবল খেলোয়াড়কে ফাঁকা মাঠ তাহলে এটা কি এতে করে আমরা লাভ দিচ্ছি। তো আমরা বলি আমার দল বলে এবং আমাদের সাথে তাল মিলিয়ে আপনারাও বলুন শুল্ক নয় মান দক্ষতা ও উদ্ভাবনী হোক দেশীয় শিল্পের একমাত্র শক্তি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সরকারি দলের মন্ত্রী নুসরাত জাহানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি নুসরাত জাহান প্রথমে আজকে সংসদের প্রস্তাবটিকে আমি সম্পূর্ণ সমর্থন করছি। বিদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করা শুধু স্থানীয় শিল্পের জন্যই নয়, বরং সমগ্র জাতির অর্থনীতির জন্য একটি যুগোপযোগী এবং কৌশলগত সিদ্ধান্ত। আমার বক্তব্যের মাধ্যমে আমি প্রমাণ করব যে আমদানি শুল্ক বৃদ্ধি কেন একটি দেশের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং টেকসই উন্নয়নের চাবিকাঠি। প্রথমত, স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং বিকাশ ঘটে। আমদানি শুল্ক বাড়ানোর সরাসরি প্রভাব হলো বিদেশি পণ্যের দাম বৃদ্ধি। এর ফলে স্থানীয় পণ্যের সাথে প্রতিযোগিতায় বিদেশি পণ্য কম আকর্ষণীয় হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় ভারত 2018 সালে ইলেকট্রনিক্স এবং সৌর প্যানেলে আমদানি শুল্ক বাড়িয়েছিল, যার ফলস্বরূপ স্থানীয় উৎপাদনকারীরা লাভবান হয়েছিল। বাংলাদেশেও যদি টেক্সটাইল অথবা ইলেকট্রনিক খাতে আমদানি শুল্ক বাড়ানো হয় তাহলে স্থানীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। দ্বিতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি।
স্থানীয় শিল্পের প্রসার ঘটলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী আমদানি নির্ভরতা কমালে উন্নয়নশীল দেশগুলোতে কর্মসংস্থান 15 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। বাংলাদেশের মতো শ্রমনিবিড় দেশে একটি দারিদ্র্য বিমোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। তৃতীয়ত, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। অতিরিক্ত আমদানির কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হয়। শুল্ক বাড়িয়ে আমদানি কমালে রিজার্ভ সংরক্ষিত হবে, যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মূল কারণ ছিল আমদানি নির্ভরতা। আমাদের সেই ভুল পুনরাবৃত্তি করা উচিত নয়। চতুর্থত, সরকারি রাজস্ব বৃদ্ধি হয়। আমদানি শুল্ক সরকারের আয়ের একটি বড় উৎস। এই বাড়তি রাজস্ব শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে বিনিয়োগ করা সম্ভব, যা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে। শুল্ক বাড়ালে বাণিজ্য সংকুচিত হয় না। যদি বাস্তবতা দেখি তাহলে এটি প্রমাণিত হয়। ভিয়েতনাম আমদানি শুল্ক দিয়ে নিজেদের শিল্পকে রক্ষা করে আজ বিশ্বের বৃহত্তম রপ্তানিকারকদের তালিকায় অবস্থান করছে। বাংলাদেশেও গার্মেন্টস খাতের সাফল্য এই প্রমাণ করে যে সঠিক সংরক্ষণ নীতি স্থানীয় শিল্পকে গ্লোবাল চেইনে প্রবেশ করতে সাহায্য করে। বিদেশি পণ্যে নির্ভরশীলতা বাড়ে না, বরং বাস্তবতা হচ্ছে আমদানি বাণিজ্য কৌশলগতভাবে যদি ব্যবস্থাপনা করা হয় তাহলে নির্ভরশীলতা নয়, বরং মিউচুয়াল বেনিফিট সৃষ্টি করে। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করে দেখব যে বিদেশি কোম্পানিগুলো যখন শুল্কের কারণে স্থানীয় বাজারে সরাসরি পণ্য বিক্রি করতে পারে না, তখন তারা স্থানীয়ভাবে উৎপাদন বা যৌথ উদ্যোগ গড়তে বাধ্য হয়। এর ফলে প্রযুক্তি ও দক্ষতা স্থানীয় কর্মীদের মধ্যে হস্তান্তরিত হয়। চীনের মেক ইন চায়না 2025 নীতির সাফল্য এর একটি বড় প্রমাণ। শুল্ক বাড়ানোর প্রাথমিক পর্যায়ে কিছু পণ্যের দাম বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থানীয় উৎপাদন বৃদ্ধি পেলে দাম কমে যায়, গুণগত মান বাড়ে এবং পণ্যের প্রাপ্যতা নিশ্চিত হয়। যেমন বাংলাদেশে মোবাইল ফোনের বাজার একদিকে চায়না থেকে আমদানি নির্ভর ছিল, অন্যদিকে এখন ওয়ালটন, সিম্ফনি দেশীয় ব্র্যান্ড হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছে। মাননীয় স্পিকার, বাজার কখনো একমুখী চিন্তায় চলে না। আমদানি এবং রপ্তানি দুটোই অর্থনীতির তালিকা শক্তি। আমদানি একমাত্র ক্ষতিকর তখনই হবে যখন আমরা সঠিক নীতিমালা গ্রহণ করব না। তাই প্রয়োজন নিয়ন্ত্রিত ও পরিকল্পিত আমদানি। ধন্যবাদ। বিতর্কের এই পর্যায়ে বিরোধী দলের উপনেতা সাবিনা ইয়াসমিনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিদেশি পণ্যের শুল্ক বাড়ে, দাম যে বাড়ে দ্বিগুণ, ভোগবিলাসের স্বপ্ন ভাঙে, বাঁচে শুধু মুনাফার ধুন। অসংখ্য ধন্যবাদ গ্লোবাল ডিবেট ফোরামকে আমাকে আজকের এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয়বস্তুটি ছিল আমদানি শুল্ক বৃদ্ধি, দেশের স্থানীয় বিদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি দেশের স্থানীয় শিল্প ও অর্থনীতির জন্য উপকারী। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে বলছি। মাননীয় স্পিকার, আমাদের প্রতিপক্ষ দল ভারত, ভিয়েতনাম, চীন এর উদাহরণ দিলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারা শুধু শুল্ক বাড়ায়নি, সাথে গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উন্নয়ন, অবকাঠামোতে তাদের প্রচুর বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে আমরা কি সেই প্রস্তুতিতে আছি? বিদেশি প্রতিযোগিতা দূর করলে আমাদের পণ্যের মান কোথায় গিয়ে দাঁড়াবে? তাছাড়া দেশের উপকারের জন্য শুল্ক বৃদ্ধি করলে কিছু সুবিধাবাদী মানুষ এগুলো ভোগ করবে, কারণ দেশে এইসব ক্ষেত্রে দুর্নীতির প্রবণতা অনেক বেশি এবং এক্ষেত্রে আইনি ব্যবস্থারও অনেক ঘাটতি রয়েছে। মাননীয় স্পিকার, বৈদেশিক পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করলে দেশের অভ্যন্তরে যে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে তা আলোচনা করছি। সর্বপ্রথম আমি আলোচনা করছি শিক্ষাক্ষেত্রে আমদানি শুল্ক বৃদ্ধি করলে যে প্রভাবগুলো পড়বে। এক, শিক্ষায় পিছিয়ে পড়া। বর্তমান যুগে অনেক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অনলাইনে চলে গেছে। শুল্ক বৃদ্ধি পেলে নতুন কম্পিউটার বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে বাধা আসবে, যার ফলে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল লার্নিং প্রজেক্ট ও রিসার্চের মতো গুরুত্বপূর্ণ কাজে সংকটে পড়বে। দুই, প্রযুক্তি ব্যবহারে বৈষম্য। শুল্ক বাড়ানোর ফলে দেশের মধ্যে প্রযুক্তি ব্যবহারে বৈষম্য সৃষ্টি হবে। কিছু শিক্ষার্থী যারা উচ্চ আয় বা পরিবারের সহায়তায় প্রযুক্তি সরঞ্জাম কিনতে সক্ষম হবে, তারাই সুবিধাটা ভোগ করবে, তারাই শিক্ষাক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবে। কিন্তু যারা হতদরিদ্র গরিব ঘরের শিক্ষার্থী তারা এই ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তিন, উন্নত প্রযুক্তির অপ্রাপ্তি। আধুনিক প্রযুক্তির সুবিধা না পাওয়া শিক্ষার্থীরা উন্নত শিক্ষা বা গবেষণা কার্যক্রমে পিছিয়ে যাবে। এটির দীর্ঘমেয়াদে তাদের ক্যারিয়ার গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এভাবে আমদানি শুল্ক বৃদ্ধির ফলে শিক্ষার্থীরা প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত হবে, যা তাদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাননীয় স্পিকার, এখন আমি
দেশের অভ্যন্তরে যে অর্থনৈতিক সমস্যাগুলো হবে তা নিয়ে আলোচনা করছি। সাধারণত যে কোনো পণ্যেরই বিক্রয় মূল্য নির্ধারিত হয় সেই পণ্যটির পিছনে ব্যয়কৃত সকল খরচের মাধ্যমে। কাজেই যখন আমদানি শুল্ক বৃদ্ধি পাবে তখন বৈদেশিক পণ্যের দামও বাজারে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের সেটা ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বৈদেশিক পণ্যের ব্যবহার রয়েছে। সাজ সরঞ্জাম থেকে শুরু করে প্রসাধনী, এমনকি ওষুধ তৈরিতেও বৈদেশিক কাঁচামালের প্রয়োজন রয়েছে। তাই এসব পণ্যের দাম বেড়ে গেলে মানুষ সাধারণ মানুষ তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারবে না এবং তাদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, চাহিদার তুলনায় যোগান কম হওয়ার ফলে বাজারে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে, যা আমাদের মতো দরিদ্র দেশের জন্য অভিশাপ স্বরূপ। আমরা দেখতে পাই দেশের বিভিন্ন উৎপাদন খাতে আমদানিকৃত কাঁচামালের ব্যবহার হয়। এসব পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে বিদেশি কাঁচামালের দামও বৃদ্ধি হবে এবং উৎপাদন খরচও বাড়বে, ফলে দেশীয় পণ্যের অস্থিরতা সৃষ্টি করবে। তাই আমি বলতে চাই যে দেশের মুদ্রাস্ফীতির সৃষ্টি হলে শুল্ক বৃদ্ধির জন্য অর্থনীতির যে উপকার হতো তা তো দূরের কথা, আরো অর্থনৈতিক চাকাকে অস্থিতিশীল করে তুলবে বৈদেশিক পণ্যের শুল্ক বৃদ্ধি হলে। তাছাড়া দেশের স্থানীয় শিল্পেরও বিভিন্ন বৈদেশিক কাঁচামালের প্রয়োজন হয়। শুল্ক বৃদ্ধির ফলে এই প্রভাব শিল্পের উপরে গিয়েও পড়বে। বাংলাদেশের শিল্প ও অর্থনীতির জন্য উপকারী অনেক পন্থা রয়েছে। কাজেই বৈদেশিক পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করে দেশের স্থানীয় শিল্প ও অর্থনীতি ব্যবস্থাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। শুল্ক দিয়ে দেশ বাঁচাতে গেলে দুর্নীতি, চোরাচালান ও ভোক্তার অসন্তুষ্টি বাড়ে। WTO এর নীতিমালার বিরুদ্ধেও বেশি শুল্ক ঝুঁকি সৃষ্টি করে। স্মরণ রাখুন, বাজারে যদি উন্মুক্ত না থাকে তাহলে উদ্ভাবন থেমে যায়, জনগণ পিছিয়ে পড়ে। তাই আমরা চাই স্থানীয় শিল্পের উন্নয়ন হোক শুল্কের দেয়াল তুলে নয়, বরং সুশাসন, উদ্ভাবন ও দক্ষতার সেতু বন্ধন দিয়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আবারও বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিরোধী দলের দলীয় নেতা মানজিরা আজাদি মুনাকে। দ্বিতীয় বক্তার কথা আমি শুনলাম এবং আমার মনে হলো তার প্রত্যেকটা কথাই স্ববিরোধী। সে হয়তো কি বলছে নিজেও বুঝতে পারতেছে না, সে কোনো না কোনো ভাবে হয়তো আমাদের পক্ষে মানে বিরোধী পক্ষেরই কথা বলে ফেলতেছে। এটা বোঝার ভুল নাকি আমি জানি না সেটা। তবে আমি প্রথমেই ধরতে চাই, সে বলল যে শুল্ক বাড়ালে নাকি শিক্ষা চিকিৎসা খাতে আমাদের ব্যয় মানে যেটা আর কি আয় ব্যয় যেটা বলে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা উন্নত হবে, এটা বুঝাইতে চাইছে সে আর কি। কিন্তু আমার মনে হয় সে হয়তো এটা মাথায় রাখেনি। যতই আমদানি শুল্ক বাড়ানো হয় হোক না কেন, আমাদের যারা উচ্চবিত্ত ফ্যামিলি গুলো আছে, উচ্চবিত্ত পরিবার আছে যেগুলো আমাদের দেশে, তারা কিন্তু ভোগ বিলাসের পণ্যই সবার আগে কিনবে এবং সেক্ষেত্রে আমাদের আমদানি শুল্ক বাড়িয়েও কোনো লাভ হবে না মানে তাদের বক্তব্য মতে। তখন এই যে সমস্যাটা, এটার যে প্রতিরূপ ফলটা এসে পড়বে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে। তখন শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে ব্যয় কম হবে এবং ভোগ বিলাসের পণ্যের দিকেই সেই ব্যয়টা ঝুঁকে পড়বে এবং এক্ষেত্রে সাধারণ জনগণ, নিম্নবিত্ত মধ্যবিত্তরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। তার দ্বিতীয় পয়েন্ট আমি ধরতে চাই, সে বলেছিল ভিয়েতনামের কথা। ভিয়েতনাম নাকি উচ্চ শুল্ক বসিয়ে তাদের দেশে উন্নতি করেছে। ব্যাপারটা হাস্যকর ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয়নি। কারণ আমি নিজে যতটুকু জানি, ভিয়েতনাম যাই করুক না কেন তারা গবেষণা, দক্ষতা আর উদ্ভাবনের ক্ষেত্রে সর্বপ্রথমে অবদান রেখেছে এবং শুল্ক ওটা শুধু নামমাত্র, তারা বাড়ায়নি কখনই। এরপর সে বলল মোবাইল ফোনের কথা। মোবাইল শুল্ক বৃদ্ধির ফলে নাকি এই যে মোবাইল ফোন কেনা, তারপর মানে ভোগ বিলাস যেসব পণ্য হয় সেগুলো কেনার ক্ষেত্রে নাকি বাংলাদেশ কি আয় বাড়বে অথবা সুবিধা হবে আর কি। কিন্তু আমার এখানে আমি বলে রাখতে চাই, মোবাইল ফোনের মতো যতগুলো ভোগবিলাসী পণ্য রয়েছে সেগুলো যদি আমরা শুল্ক বাড়িয়ে দিই, সেগুলোর ওপর প্রতিটির ক্ষেত্রে আমাদের 25% করে বেশি ব্যয় করতে হবে। এটা একটি জরিপে দেখা গেছে এবং এখানে তাহলে হয় কি, আমাদের মধ্যে স্টুডেন্ট যারা, বর্তমান সময় হচ্ছে বিশ্বায়নের সময়, মোবাইল ফোন, কম্পিউটার সবকিছু আমাদের প্রয়োজন, এটা আমাদের হাতের নাগালে থাকা উচিত। এখন আপনি যদি আমদানি শুল্ক বসিয়ে আমাদের মোবাইল ফোন, ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো কি করেন 25% ব্যয় বাড়িয়ে দিন এবং এর দামটা বাড়িয়ে দেন, তাহলে সেটা কাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে মাননীয় স্পিকার? আমাদের জন্যই তো, আমরাই তো ক্ষতিগ্রস্ত হব, তখন আমাদেরই তো বিকাশ বাধাপ্রাপ্ত হবে। তার আরেকটা পয়েন্ট আমি বুঝতে পারলাম না, সে বলল আমদানি রপ্তানির কথা। আমদানি রপ্তানি কিন্তু চক্রাকারে ঘোরে। আমি যদি শুল্ক বাড়াই অন্য দেশের পণ্যের উপর, তাহলে অন্য দেশ কি বসে থাকবে? আমি একটা পয়েন্ট বলেছিলাম, হয়তো আমার বিপক্ষ দলীয় বন্ধু সেটা বুঝতে পারিনি। আমি বলেছিলাম যে শুল্ক চলতি বাজেটে 30টিরও বেশি পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে নতুন, এবং বাজারে ডাল, পেঁয়াজ, তেল ও গ্যাস সিলিন্ডারের দাম লাফিয়ে বেড়েছে। এই কথাটার অর্থ হয়তো উনি বোঝেনি। এর ফলে কি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তথাপি উল্টো দিক দিয়ে করেছিল কি 37% বেশি শুল্ক বৃদ্ধি করেছিল
এটা কিন্তু আমাদের তৈরি পোশাক ক্ষেত্রে খুব বড় একটা ধাক্কা। এতে করে হয়েছে গার্মেন্টস শিল্প যারা রয়েছে তারা কিন্তু এখন অনাহারে দিন কাটাচ্ছে অনেকে। দিনমজুরদের অবস্থা খুবই খারাপ। এবং আরেকটা দিক দেখা গেলে ভারতের শুল্ক বন্দর নিয়ন্ত্রণ এক্ষেত্রেও কিন্তু তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সংকট আমদানি রপ্তানি ব্যাপারটা আমরা যদি বাড়াই আমদানি করছি তারাও বাড়াবে আমাদের রপ্তানি করছে, তখন আমরা নিজেরাও খেতে করতে পারি। তাই সরকারি রপ্তানি অংশ তাদের উচিত ছিল। আচ্ছা আমি আপনার সরকারি রপ্তানি প্রশ্নের উত্তর আমি কামনা করছি যে আমি চাই তারা আমাদের কিছু বুঝিয়ে বলুক আমদানি বৃদ্ধি করলে আমরা লাভবান হবো, আমি আশা করছি বুঝতে পারি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবার সর্বশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সরকারি দলের প্রধানমন্ত্রী রাইসা আরশিদিনকে। শুরু করছি আমার বিরোধী দলের যুক্তি খণ্ডন দিয়ে। আমার বিরোধী দলের দলনেতা বলে গেছেন যে প্রতিযোগিতার কথা, এবং তিনি আরো বলেছেন যে উদ্ভাবনী হোক দেশীয় শিল্পের একমাত্র শক্তি। এবং আমার দলের মন্ত্রী যিনি ছিলেন তিনি বলে গেছেন যে কিভাবে এটি উন্নয়নের মূল চাবিকাঠি, এবং তিনি আরো তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেছেন। আমার বিরোধী দলের নেতা সেই বলে গেছেন যে শুল্ক বাড়ালে চিকিৎসা ও শিক্ষা খাত উন্নত হয়, এবং তিনি আরো বলে গেছেন যে অন্যান্য দেশও শুল্ক বৃদ্ধি করে দেয়, যার কারণে আমাদের দেশে যখন কিছু কিনতে যায় মানে আমদানি করতে যায় তখনও আমাদের দেশ ওনার শুল্ক বাড়িয়ে দেয়, এবং যখন আমার দেশ কিছু কিনতে যায় তখনও নাকি অন্যান্য দেশের কারণে আমার দেশের সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর যে মানুষগুলো ছিল ওদের কাছে জিনিসটা সহজে পৌঁছায় না। এখন মাননীয় স্পিকার, আমি আপনাকে লক্ষ্য করতে বলছি যে অন্য দেশে কিন্তু শুল্ক বৃদ্ধি করছে, কিন্তু মাননীয় স্পিকার আমাদের দেশে কিন্তু একদম মৌলিক যে খাদ্যদ্রব্যগুলো প্রয়োজন, তারপরে শিক্ষার জন্য এই প্রযুক্তিগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমাদের দেশ নিজে থেকেও অনেক উদ্ভাবন করতে পারছে এবং সেগুলো বাজারজাতকরণও করা হয়েছে। আমার বিরোধী দলের উপনেতা যিনি ছিলেন তিনি বলেছেন যে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের অভাব রয়েছে। উনিও স্পিকার, আমার বুঝলাম না তিনি কেন এটা বলে গেলেন, কারণ আমার দেশে কিন্তু এমন না যে আমার দেশে কোনো প্রকার প্রযুক্তির সৃষ্টি হয় নাই এরকম। আবার আমার বিরোধী দলের উপনেতার ভাষ্যমতে আমদানি শুল্ক বৃদ্ধির ফলে প্রযুক্তিরও দাম বেড়ে যাবে। মাননীয় স্পিকার, আমার দেশে কিন্তু এমন না যে আমার দেশে দেশি কোনো প্রযুক্তি নেই, আবার আমার দেশ প্রযুক্তি উৎপাদন কিন্তু করছে, এবং সেই পণ্য বাজারজাত করা হয়েছিল। এবং আমার দলের উপনেতা বলে গেছেন যে চোরাচালানের কথা। এই সমস্যার রোধে আসলে কাস্টম ও বাণিজ্য খাতে ডিজিটাল নজরদারি ও কড়া মনিটরিং দরকার। এখানে শুল্ক কোনো দায় নাই। শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যদি পরিকল্পিত হয়, জনগণের প্রয়োজনে সামঞ্জস্য রাখা হয়, আর দেশীয় শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হয়, তাহলে সেটি কেবল অর্থনীতির নয়, স্বাধীনতার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর আমরা স্বীকার করি যে কিছু বিদেশি পণ্য মানুষের জন্য প্রয়োজনীয়, এবং এগুলোতে শুল্ক বাড়ানো মানে দাম বাড়বে, যা গরিব মানুষের উপর প্রভাব ফেলতে পারে। তাই বলে দেশীয় শিল্প ধ্বংস হোক, এটা আসলে আমরা চাই না। সুতরাং আমরা মনে করি যে এই শুল্ক বৃদ্ধির ফলেই দেশের স্থানীয় শিল্প ও অর্থনীতি আরো উন্নত হয়ে উঠবে, এবং এটা শিল্প ও অর্থনীতির জন্য উপকারী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার কাছে ফলাফল চলে এসেছে। আজকের বিতর্কের সেরা বক্তা হয়েছেন সাবিনা ইয়াসমিন। আমি নম্বর ঘোষণা করছি। বিরোধী দলের প্রাপ্ত নম্বর 39 এবং সরকারি দলের প্রাপ্ত নম্বর 37। আজকে তাই বিরোধী দল জয়ী হয়েছে। তোমাদেরকে অসংখ্য শুভকামনা। আশা করছি সামনের দিনে তোমরা সবাই এই বিতর্কের এই প্র্যাকটিসটা জারি রাখবে। আজকে খুব সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। তোমাদের সবারই প্রথমবার অনলাইন বিতর্ক হিসেবে খুবই ভালো বিতর্ক করেছো। তোমাদের ভালো অভিজ্ঞতা রয়েছে, বোঝা যাচ্ছে। আশা করছি সামনের দিনে আমরা আরো অনেক বিতর্কের আয়োজন করতে পারবো এবং তোমাদেরকে সাথে পাবো। ধন্যবাদ।